বিদায় ঘটনাবহুল ২০২৪। অনেক ঘটনার সাক্ষী ২০২৪। আর অনেক ঘটনার মধ্যে সবচেয়ে ঐতিহাসিক ঘটনা, যেটি ইতিহাস থেকে কখনো মোছা যাবে না, ২০২৪-এর ৩৬শে জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান। প্রায় ১৫০০ মানুষের জীবনের বিনিময়ে, ৩০,০০০ মানুষের আহত হওয়ার বিনিময়ে, অসংখ্য মানুষের অন্ধ হওয়া, পঙ্গুত্ব বরণের বিনিময়ে ২০২৪-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের ১৫.৫ বছরের মাথায় বিদায় নিতে, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই ২০২৪। অনেক বড় স্বপ্ন নিয়ে, অনেক বড় প্রত্যাশা নিয়ে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গত ১৫টি বছর ধরে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে আত্মত্যাগ, যে আন্দোলন, যে কষ্ট করে আসছিল, তার একটা ফলাফল আসে ২৪শে জুলাই আগস্টে। এরপরও তো স্বৈরাচারী শেখ হাসিনা প্রয়োজনে আরও কয়েক লক্ষ লোক মেরে উনি ক্ষমতা থাকতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। এই সরকার ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপি কত শত সভা সমাবেশ করেছে। বিএনপি জামাতের এবং সরকার বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর কত শক্তি, কত লোক জীবন দিয়েছে, ১৫ বছরে জেল খেটেছে, পালিয়ে বেড়াতে হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সব আত্মত্যাগ স্রোত এসে মিশেছিল ২০২৪-এর জুলাইয়ে বিপ্লবী ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে। আসলে অ্যাজ এ মুসলিম হিসাবে আমি এটি মনে করি, এটি আল্লাহর ফায়সালা ছিল। আল্লাহর চিন্তা ছিল যে আমি বিএনপির মতো একটি বড় দল দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ তোমাকে হটাবো না। আমি সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষকে দিয়ে অসাধারণ কাজটি করব। যেমন করেছিল ওই যে হস্তি বাহিনীর বিরুদ্ধে আবাবিল পাখি পাঠিয়ে, এরাই সে আবাবিল পাখি। ২৪শে জুলাইয়ে আবাবিল পাখি হয়ে এসেছিল আমাদের বিপ্লবের সন্তানরা। ইতিমধ্যেই প্রায় ৫ মাস পার হতে চলেছে, ৪ মাস তো পার হয়েছে। তো আমরা এখন অনেক প্রশ্ন, এই ঠিক ২৪-এর বিদায়ের প্রাককালে সত্যি কি বাংলাদেশের মানুষ মুক্তি পাবে? যেই আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন নিয়ে এই বিপ্লব সফল হয়েছে, যে আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন নিয়ে এই বিপ্লবে মানুষ আত্মাহুতি দিয়েছে, সেই বাংলাদেশ কি আমরা পাবো? যেমনটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা অকাতরে জীবন দিয়েছিল, যেই বাংলাদেশের জন্য, যেই স্বপ্নের স্বাধীনতার জন্য, যেই গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্র, সেই স্বাধীনতা আমরা স্বাধীনতার ৫৩-৫৪ বছরও কিন্তু পাইনি। এখন প্রশ্ন উঠেছে, ২৪-এর যে যাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা, আসলে স্বাধীন আমরা একবারই হয়েছি। দ্বিতীয় মুক্তি, আমরা কি সত্যিই মুক্তি পাবো? সকল অন্যায় থেকে, জুলুম থেকে, নিপীড়ন থেকে, অনাচার থেকে পাবো? অনেক প্রশ্ন এখন সামনে। নানান কারণে নানান উদ্বেগ, উৎকণ্ঠা, সংশয়, সন্দেহ ডালপালা বিস্তার করছে। এখন তো বড় সংকট হয়ে দেখা দিয়েছে যে নির্বাচন কবে হবে। যদিও বর্তমান সরকার ঘোষণা দিয়েছে আগামী বছরের ডিসেম্বর অথবা ২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু দিন দিন নানান অনুষঙ্গ, নানান কথাবার্তা, সন্দেহের ডালপালা কিন্তু বিস্তার করে যাচ্ছে। সবচেয়ে অবাক এবং উৎকণ্ঠার বিষয়, এই টোটাল যারা অপশক্তি, এই সৌরশক্তিকে ক্ষমতা থেকে নামানোর জন্য একসঙ্গে আন্দোলন করেছে বা আন্দোলনের সমর্থন দিয়েছে, যাদের কমন শক্তি, কমন শত্রু হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আমরা দুঃখের সঙ্গে দেখতে পাচ্ছি এবং আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, এই সব শক্তির ঐক্য ভেঙে যাচ্ছে। ইভেন আমরা দেখতে পাচ্ছি বিস্ময়করভাবে যত দিন যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পিছনের শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। নানান বিষয়ে মতদ্বৈততা, মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। এটি কিন্তু খুবই উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমরা অবশ্যই অবাক হব না যে ২-১ মাসের মধ্যেই বিএনপির সঙ্গে নাকি সরকারের লেগে যায়। সরকারের বিরুদ্ধে যদি বিএনপি রাস্তায় আন্দোলনের নামে ভোটের জন্য, ভোটের দিনক্ষণের জন্য বা নানান ইস্যুতে, সেটি তার মতো দুর্ভাগ্য কিন্তু আর হতে পারে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে ভিতরে জামাত এবং বিএনপির সাথে অনৈক্য। অনেক প্রশ্নের উত্তর এখন রহস্যের মধ্যে আছে, কিন্তু আমার ধারণা
আগামী 2-1 মাসের মধ্যেই এই রহস্যগুলো বেরিয়ে আসবে। সেখানে যদি আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ভার্সেস আন্দোলনকারী দলগুলো, বিএনপি, জামাত, অন্যান্য দল, তারা একদিকে, এরা একদিকে, কিংবা যদি এটা দেখি যে ভিতরে ভিতরে জামাত এবং সরকার একদিকে আর বিএনপি আর একদিকে, এরকম নানান আলোচনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এতগুলো কথা এই জন্য বলছি, ঘটনাবহুল 24 আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা কি 25 সালে সত্যি নতুন বাংলাদেশ পাবো? আমরা যে যার অবস্থানতে যেই জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই আন্দোলনকে প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন করেছিলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হিসেবে, একজন সাংবাদিক হিসেবেও কিন্তু নানানভাবে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমার মতো অনেকেই, তারা কি এখান থেকে মুক্তি পাবে? যেই বাংলাদেশের আমরা আকাঙ্ক্ষা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশকে আমাকে ধরা দিবে, নাকি সেই তিউনিসিয়ার মতো আমাদের এই আন্দোলন সার্থক হবে না? খুব দুর্ভাগ্যের বিষয়, আজকে একটি পত্রিকা কিন্তু লিখেছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা না, তিউনিসিয়ার মতো হতে যাচ্ছে। এটি প্রধান শিরোনাম করেছে বণিক বার্তা। আমি এই খবরটা একটু চোখ বুলিয়ে আসি। যে বণিক বার্তা এর আগে লিখেছিল আমাদের বদরুদ্দিন ওমর, তার একটি কলাম লেখা হয়েছিল বণিক বার্তায়। সেখানে বলা হয়েছিল বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তিউনিসিয়া বা মিশরের দিকে যাবে না। বদরুদ্দিন ওমর কমেন্ট করেছিলেন। তো নভেম্বর, ডিসেম্বর, ঠিক 2 মাসের মাথায় বা 3 মাসের কাছাকাছি এসে সময়ে সেই বণিক বার্তা পত্রিকা আজকে কিন্তু এটি রিপোর্ট করেছে। তারা প্রধান শিরোনাম করেছে, শিরোনাম হলো শ্রীলঙ্কা নয়, তিউনিসিয়ার পথেই হাঁটছে কি বাংলাদেশ? একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। তারা সেখানে পরিস্থিতি বিশ্লেষণ করেছে, তারা আশঙ্কা ব্যক্ত করেছে। যেমন রিপোর্টে বলা হয়েছে 3 দেশ, তিউনিসিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এর মধ্যে তিউনিসিয়ার শাসক পালিয়ে যান বেন আলী 2011 সালে। জেসমিন বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়ে দেশটি ত্যাগ করেন জাইন আল আবেদিন বেন আলী। ব্যাপক গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়েছিলেন রাজাপাকেশে। ভাইদের মধ্যে স্ট্রংম্যান হিসেবে পরিচিত গোতাবায় রাজাপাকেশে। সর্বশেষ গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন 1.5 দশক ধরে বাংলাদেশ শাসন করা শেখ হাসিনা। 3টি গণ অভ্যুত্থানের মধ্যেই মিল হলো পতিত এই 3 সরকারই ছিল ফ্যাসিস্ট চরিত্রের, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়। তরুণদের দ্রোহের মধ্যে সাধারণ মানুষ রাস্তায় নেমে এলে এসব স্বৈরশাসক দেশ ছেড়ে পালান। স্বৈরশাসক পালানোর যে আন্দোলন, তার মধ্যে একই ধরনের কিন্তু মিল আছে। নির্দিষ্ট কোনো দল আন্দোলন করেনি, সাধারণ মানুষ, তরুণ রাস্তায় নেমে এসেছে, তাদের দ্রোহের আগুনে কিন্তু এইসব শাসকরা পালিয়েছে। তিউনিসিয়ার অভ্যুত্থানের সময় পেরিয়েছে 1 যুগের বেশি, এখনও অভ্যুত্থান পরবর্তী সময়ের অস্থিরতা থেকে বের হতে পারেনি দেশটি। আবার শ্রীলঙ্কায় 2022 সালে ঘটা অভ্যুত্থানের 2 বছরের মধ্যেই শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভকে স্থিতিশীল জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে। শ্রীলঙ্কা কিন্তু খুব সফল হয়েছে দ্রুত। ওখানে অভ্যুত্থান হয়েছে, আবার 2 বছরের মধ্যে সব ঠিক হয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপন ফিরে এসেছে। কিন্তু দেখেন, বাংলাদেশ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় গত 8ই আগস্ট। এরপর প্রায় 5 মাস পার হতে চললেও এখনও জনজীবনে স্বস্তি আনার মতো কোনো পরিবর্তন আসেনি। অর্থনীতিতে কিছুটা ক্ষতি কমানো গেলেও মূল্যস্ফীতি কমানো যায়নি। ব্যাংক খাতে অনাস্থা বেড়েছে, বিদেশিরাও বড় কোনো বিনিয়োগ নিয়ে আসেনি। সরকার পরিবর্তনের পর দেশে গ্যাস খাতে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেও বিদেশি কোনো কোম্পানিকে আনা যায়নি। উন্নতি হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিরও স্থিতিশীলতা ফেরেনি রাজনীতিতেও। আমি যে কথাটি সর্বশেষ বলছিলাম, যে রাজনীতি যদি স্থিতিশীল না হয় তাহলে কিন্তু দেশ কোনোভাবেই স্থিতিশীল হবে না। এখন আমরা দেখছি রাজনীতি, আমলাতন্ত্র সব জায়গায় একটা এলোমেলো অবস্থা। সাম্প্রতিক সময়ে আমলাদের নিয়েও নানান ঘটনা ঘটেছে, একটা চরম অস্থিরতা বিরাজ করছে। এখন আবার দেখলাম যে সমস্ত আমলারা 25শে ডিসেম্বর তারা প্রতিবাদ জানিয়েছে সংস্কার কমিশনের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানে সব জায়গায় একটা বিশৃঙ্খল অবস্থা দেখা দিচ্ছে। এবং সব কিছু ছাড়িয়ে এই আশঙ্কা করা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
নেতৃত্বে গাইডলাইনে তরুণদের, বিপ্লবী তরুণদের একটি দল, একটি রাজনৈতিক দল খুব শিগগিরই বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যেই দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং যেই দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং যেই দলের সঙ্গে বিএনপির একটা মুখোমুখি কনফ্লিক্ট দেখা দিতে পারে। এখানে কিন্তু আমাদের আশঙ্কা। আমরা একটি নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। শেখ হাসিনার পতনের পরে যেখানে আমরা দেশি বিদেশি চক্রান্তের শিকার একের পর এক, দেখবেন প্রতি সপ্তাহে কিন্তু কোনো না কোনো ঘটনা ঘটছে। এই সরকারকে বিপদে ফেলার জন্য, ফেল করার জন্য, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় একটা চক্রান্ত এখনও আছে যে বাংলাদেশে হিন্দু মুসলিম একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর, যদিও সেটি ব্যর্থ হয়েছে। আমাদের পাশের দেশের মিডিয়া, এক শ্রেণীর মিডিয়া গণমাধ্যম বলবো না, তার দালাল একটা গদি মিডিয়া, তারা অব্যাহতভাবে সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা অপপ্রচার করে যাচ্ছে। এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমরা আরেকটা জিনিস কি দেখতে পেলাম, যে জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, হত্যার শিকার হয়েছে, সেই সব বিচার কিন্তু এখন নানান প্রশ্নের মুখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে এই সব খুনের বিচার আগে হবে, আওয়ামী লীগের বিচার আগে হবে, তারপরে নির্বাচন, আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। কিন্তু এই সব সংস্কার আপনারা কতদিনে করবেন? বাংলাদেশের মানুষ কতদিন অপেক্ষা করবে সংস্কারের জন্য? আর বিচার কতদিনে করবেন? বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। একটা পরিপূর্ণ বিচার করতে লাগবে 10-12 বছর। হ্যাঁ, অন্তত এইটা হতে পারে যে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল, যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে আপনারা বিচার করে ফেলতে পারেন। মানে লোয়ার কোর্টে, নিম্ন আদালতের বিচারটা দ্রুত করা সম্ভব। এরপরও কিন্তু অনেকের প্রত্যাশা ছিল যে আপনারা এই 4 মাসের মধ্যে অন্তত 2-1টা দৃষ্টান্ত স্থাপন করবেন। তো এখন জাতীয় ঐক্য, নির্বাচন না বিচার, নানান সংকট এবং দেখা দিচ্ছে এর মধ্যে সংস্কার, একটা পুরো জটিল সমীকরণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমি মনে করি যে আমাদেরকে একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে হবে। আমাদেরকে দ্রুত বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশের জায়গায় নিয়ে যেতে সবার মধ্যে ঐক্য ঠিক রাখতে হবে। আমরা যদি নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত জড়িয়ে পড়ি, তাহলে আমাদের অবস্থাও কিন্তু, আমার ধারণা, আমার আশঙ্কা, টিউনিশিয়ার পথে আমরা যেতে পারি। এত বড় বিপ্লবের পরেও আমাদের দেশে কিন্তু স্বস্তি, শান্তি ফিরে নাও আসতে পারে। যার সুযোগ নেবে, যারা সুযোগ নেওয়ার জন্য বসে আছে তারাই। আশা করব সরকার, রাজনৈতিক দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই বিষয়গুলো ভেবে দেখবেন। আমি মনে করি বাংলাদেশে বৃহত্তর স্বার্থে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।